হ্যালো ফ্রেন্ডস, নলেজ ভার্সিটি ওয়েলকামস ইউ। আমরা জানি গঠন অনুসারে বাক্যকে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এভাবে ভাগ করা হয়। যখন আমরা কমপ্লেক্স সেন্টেন্স পাই তো সেখানে কিন্তু তোমার প্রধান বাক্যাংশ এবং অপ্রধান বাক্যাংশ বা নির্ভরশীল বাক্যাংশ থাকে। তো আজ আমরা যেটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে সিম্পল টু কমপ্লেক্স, অর্থাৎ একটা সরল বাক্য দেওয়া রয়েছে যেখানে একটা সাবজেক্ট, একটা ভার্ব রয়েছে, একটা ফাইনাইট ভার্ব রয়েছে। সেটা থেকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করব, অর্থাৎ জটিল বাক্য যেখানটায় একটা প্রধান বাক্যাংশ এবং মূলত একটি অপ্রধান বা সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। তো এই সাবঅর্ডিনেট ক্লজকে আবার তিন ভাগে ভাগ করা হয়: নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। তো আজ যে কমপ্লেক্স সেন্টেন্স গুলো আমরা তৈরি করব, সিম্পল থেকে যে কমপ্লেক্সে আনবো, সেখানে কোন ক্লজের ব্যবহার করব? শুধুমাত্র নাউন ক্লজের, ইউজিং নাউন ক্লজ। অর্থাৎ আজ আমরা কিছু সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করব, কিছু সরল বাক্যকে জটিল করব, কিন্তু শুধুমাত্র নাউন ক্লজের দ্বারা। এবার বলে দিই, ক্লজ তো এখন ডিটেল বলছি না, সংক্ষেপে যদি বলি, ক্লজ হচ্ছে বাক্যের অংশ, বাক্যাংশ। এখানটায় সাবজেক্ট থাকে, ভার্ব থাকে, কিন্তু এই ক্লজগুলো, মানে আমি মূলত সাবঅর্ডিনেট ক্লজের কথা বলছি, সাবঅর্ডিনেট ক্লজগুলো কিন্তু নিজেরা স্বাধীনভাবে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না, প্রিন্সিপাল ক্লজের উপর এদের নির্ভরশীল থাকতে হয়। তো আজ আমরা যেহেতু নাউন ক্লজ নিয়ে আলোচনা করব, তো নাউন ক্লজ নাম শুনেই বুঝতে পারছো এটা নাউনের কাজ করে। আর নাউন কি কি কাজ করে? না, বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহার হতে পারে, বাক্যের অবজেক্ট হিসেবে ব্যবহার হতে পারে। অবজেক্ট আবার সাধারণত ডিরেক্ট অবজেক্ট এবং ইনডিরেক্ট অবজেক্ট হয়। যখন অবজেক্টের জায়গাতে সাধারণত কোনো ব্যক্তি থাকে সেটাকে আমরা ইনডিরেক্ট অবজেক্ট বলি, এবং ব্যক্তি ছাড়া অন্য কিছু হলে সেটাকে ডাইরেক্ট অবজেক্ট বলি, যদি দুটো অবজেক্ট থাকে। তো সাবজেক্ট, অবজেক্ট, এছাড়া কমপ্লিমেন্ট, সাবজেক্টের কমপ্লিমেন্টও হতে পারে, অবজেক্টের কমপ্লিমেন্টও হতে পারে। সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য যখন দেওয়া হয় তখন তাকে বলে সাবজেক্ট কমপ্লিমেন্ট। অবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য যখন দেওয়া হয় তখন তাকে অবজেক্ট কমপ্লিমেন্ট বলে। তো আমরা আজ মূলত এক্সারসাইজ ড্রিল করব, কিছু এক্সারসাইজকে সলভ করব। টেল মি ইওর অ্যাড্রেস, তোমার ঠিকানাটা আমাকে বলো। এখানে ইওর অ্যাড্রেস এটাকে ভেঙে আমাকে একটা ক্লজে পরিণত করতে হবে। টেল এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, টেল মি আমাকে বলো। তো ইওর অ্যাড্রেস এটাকে আমরা কিভাবে ভাববো? টেল মি হোয়াট ইওর অ্যাড্রেস ইজ। টেল মি হোয়াট ইওর অ্যাড্রেস ইজ, তোমার ঠিকানাটা কি আমাকে বলো। এবার টেল এটা আমাদের ভাব, এটা আদেশ করছি, এর একটা অবজেক্ট হচ্ছে মি এবং ডাইরেক্ট অবজেক্ট হচ্ছে হোয়াট ইওর অ্যাড্রেস ইজ। এই পুরো ক্লজটাই একটা অবজেক্টের কাজ করছে। এটা হচ্ছে তোমার ডাইরেক্ট অবজেক্ট, এটা তোমার ডাইরেক্ট অবজেক্ট। তো যেটা দাঁড়ালো টেল মি ইওর অ্যাড্রেস, টেল মি হোয়াট ইওর অ্যাড্রেস ইজ। এটাকে অনেক সময় এইভাবেও বলে টেল মি হোয়ার ইউ লিভ। যাই হোক, তারপরটাতে চলে আসছি, ইউ বিলিভ হিজ ওয়ার্ড, তুমি তার কথা বিশ্বাস করো। তুমি তার কথা বিশ্বাস করো, এটাকে বলতে হবে তুমি বিশ্বাস করো সে যা বলে। উই বিলিভ হোয়াট হি সেজ। এবার খেয়াল করে দেখো, এই বিলিভ ভার্বের অবজেক্ট হচ্ছে হোয়াট হি সেজ, এটা হচ্ছে সোজাসুজি অবজেক্ট। অর্থাৎ এই পুরো ক্লজটা, এখানে আমরা পুরো ক্লজটাকেই পাবো তোমার সাবজেক্ট, অবজেক্ট, কমপ্লিমেন্ট রূপে। এখানে এটা সোজাসুজি তোমার অবজেক্ট রূপে ব্যবহার হলো উই বিলিভ হোয়াট হি সেজ। যেটা ছিল উই বিলিভ হিজ ওয়ার্ড, আমরা তার কথা বিশ্বাস করি। সেটাকে আমাদের ক্লজে কমপ্লেক্স সেন্টেন্সে যখন আনতে হলো তখন আমরা বললাম উই বিলিভ হোয়াট হি সেজ। নেক্সট সেন্টেন্সটা দেখো, অবভিয়াসলি প্রীতম ইজ ট্যালেন্টেড, অবশ্যই প্রীতম দক্ষতা সম্পন্ন, মেধাবী। এটাকে অবভিয়াসলিটাকেই আমাদের একটা ক্লজে পরিণত করতে হবে। ইট ইজ অবভিয়াস, অবভিয়াসলি এখানে তোমার এটা অ্যাডভার্বে ছিল, এটাকেই একটা ক্লজে পরিণত করলাম। ইট ইজ অবভিয়াস দ্যাট প্রীতম ইজ ট্যালেন্টেড, ইট ইজ অবভিয়াস দ্যাট প্রীতম ইজ ট্যালেন্টেড। এটা অবশ্যই, এটা সুনিশ্চিত যে প্রীতম ট্যালেন্টেড। এখানে অবভিয়াস যা, দ্যাট প্রীতম ইজ ট্যালেন্টেড, এটা কিন্তু একই কথা। অর্থাৎ অবভিয়াসটাকেই ভেঙে এখানে আরো ডিটেলে বলা হলো, সেজন্য এখানে এটা কমপ্লিমেন্টের একটা পার্ট হলো। এটা আরো ভালো হতো যদি আমরা বলতাম দ্যাট প্রীতম ইজ ট্যালেন্টেড ইজ অবভিয়াস, দ্যাট প্রীতম ইজ ট্যালেন্টেড ইজ অবভিয়াস। তখন দ্যাট প্রীতম ইজ ট্যালেন্টেড এই ক্লজটা সাবজেক্ট রূপে ব্যবহার হতো, কিন্তু আমরা এখানটায় অবজেক্ট রূপে ব্যবহার করেছি, বা কমপ্লিমেন্ট রূপে, কিন্তু আমরা এখানটায় কমপ্লিমেন্ট রূপে ব্যবহার করেছি। তারপরের এক্সাম্পলটা দেখো, আই নো হিজ বার্থ প্লেস, আমি তার জন্মস্থান জানি। তো এটাকে আমাদের বলতে হবে আমি জানি
সে কোথায় জন্মগ্রহণ করেছে। আই নো হিজ বার্থ প্লেস, বার্থ প্লেসটাকে আমরা কিন্তু কোথায় সে জন্মগ্রহণ করেছে সেটা বলবো। আই নো ওয়্যার হি ওয়াজ বর্ন, এটা কিন্তু সোজাসুজি অবজেক্ট হিসেবে ব্যবহার হলো, নো ভার্বের অবজেক্ট রূপে এই ক্লজটা ব্যবহার হলো। আই নো ওয়্যার হি ওয়াজ বর্ন, যেহেতু এটা নাউনের মতো অবজেক্টে ব্যবহার হয়েছে তাই এটা নাউন ক্লজ। তো বার্থ প্লেসকে কি করলাম, ওয়্যার হি ওয়াজ বর্ন। তারপরে দেখো আই হোপ টু উইন দ্য ম্যাচ, আমি ম্যাচটি জেতার আশা রাখি। তো এক্ষেত্রে কি করবে, আমি আশা রাখি যে আমি ম্যাচটি জিতবো। আই হোপ দ্যাট, এবার এই হোপ ভার্বের পুরো অবজেক্ট হচ্ছে আই শ্যাল উইন দ্য ম্যাচ। আমি আশা রাখি যে আই শ্যাল উইন দ্য ম্যাচ, আই হোপ দ্যাট আই শ্যাল উইন দ্য ম্যাচ। নেক্সট সেন্টেন্সে দেখো টেল মি, এটা তোমার ইম্পারেটিভ সেন্টেন্স, একটা আদেশ দিচ্ছে। টেল মি দ্য রিজন অফ ইউর ডুইং দিস, তোমার এটা করার কারণটা আমাকে বলো। সোজা কোথায় কমপ্লেক্স যখন করব আমাকে বলো কেন তুমি এটা করো, কেন তুমি এটা করেছো ইত্যাদি। টেল মি এটা তোমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের স্টার্টিং ভার্ব আর তার অবজেক্ট এটা। এবার যেটা চলে আসছে এটা হচ্ছে তোমাদের ডাইরেক্ট অবজেক্ট। টেল মি হোয়াই ইউ ডিড দিস, টেল মি হোয়াই ইউ ডিড দিস। আচ্ছা, কেন তুমি এটা করেছিলে, কেন তুমি এটা করো, এরকম সেন্স যেটা দিচ্ছে এটা কিন্তু কোনো প্রশ্ন নয়। টেল মি হোয়াই ইউ ডিড দিস এটা কোনো প্রশ্ন নয়, এটা কিন্তু সাধারণ একটা বক্তব্য। টেল মি এটা একটা অবজেক্ট, টেল মি অবজেক্টের এখানে ডাইরেক্ট অবজেক্টের কাজ করছে, মি একটা অবজেক্ট এবং হোয়াই ইউ ডিড দিস এটা কিন্তু তোমার আরেকটা অবজেক্ট, এটাকে আমরা বলবো ডাইরেক্ট অবজেক্ট। টেল মি হোয়াই ইউ ডিড দিস, তো কি দাঁড়ালো, টেল মি দ্য রিজন অফ ইউর ডুইং দিস, এটা করার কারণটা আমাকে বলো। আর কমপ্লেক্স যখন করলাম টেল মি হোয়াই ইউ ডিড দিস। 7 নম্বরটা দেখো মাদার প্রেইড ফর মাই রিকভারি, মা আমার সেরে ওঠার জন্য প্রার্থনা করেছিল। মা প্রার্থনা করেছিল যে আমি যেন সেরে উঠতে পারি। এই হচ্ছে আমাদের কমপ্লেক্সের ব্রেকআপ। মাদার প্রেইড এটা হয়ে গেল সাবজেক্ট, এটা তোমার ভার্ব। এবার আসি আমাদের অবজেক্টের পার্ট। ভার্বের পরে তোমার অবজেক্ট, মাদার প্রেইড দ্যাট যে আই মাইট রিকভার, তো এটা পুরোটাই হয়ে গেল অবজেক্ট। এটা প্রে ভার্বের অবজেক্ট এবং অবজেক্টে তোমরা জানো নাউনের স্থান হয়, তো এটা তোমার নাউন ক্লজ। যেহেতু একটা সাবজেক্ট আছে এবং ভার্ব রয়েছে অতএব এটা হয়ে গেল তোমার নাউন ক্লজ। লিসেন টু মি, আমার কথা শোনো। এবার লিসেনের সাথে টু কিন্তু সবসময় জুড়ে থাকে। এবার তোমার বলতে হবে আমি যা বলি শোনো, শোনো আমি যা বলি। লিসেন টু হোয়াট আই সে। এবার হোয়াট আই সে আমি যা বলি, আমি কি বলি এটা কিন্তু নয়, আমি যা বলি, আমি যা বলি এটা যেহেতু প্রিপোজিশনের পর বসলো সেই জন্য এটা হয়ে যাচ্ছে অবজেক্ট অফ প্রিপোজিশন। আর অবজেক্ট অফ প্রিপোজিশনের জায়গাতেও কিন্তু নাউনের ব্যবহার হয়, তাই এটা হলো তোমার নাউন ক্লজ। কি দাঁড়ালো, লিসেন টু মি, লিসেন টু হোয়াট আই সে। 9 নম্বরটা দেখো হি প্লিডেড মানে আবেদন করেছিল। হি প্লিডেড ফর হিজ ইনোসেন্স, সে তার নির্দোষিতার আবেদন করেছিল। আবেদন করেছিল যে সে নির্দোষ। এবার বলতে হবে সে আবেদন করেছিল যে সে নির্দোষ। হি প্লিডেড দ্যাট হি ইজ ইনোসেন্ট, দ্যাট হি ইজ ইনোসেন্ট এটা দেখো প্লিডেড ভার্বের পরে বসেছে এবং প্লিডেড এর অবজেক্ট, তার মানে এটা অবজেক্ট হিসেবে বসেছে এবং অবজেক্টের জায়গায় আমরা জানি নাউন ক্লজের ব্যবহার হয়। তারপরে এক্সাম্পলটা দেখো আই নো ইউর নেম, আই নো ইউর নেম আমি তোমার নাম জানি। এটা বলতে হবে আমি জানি তোমার নাম কি, আমি জানি তোমার নাম কি। তো আই নো হোয়াট ইউর নেম ইজ, আমি জানি তোমার নাম কি। এবার দেখো নো ভার্বের অবজেক্ট হিসাবে হোয়াট ইউর নেম ইজটা বসলো, তাই এই পুরোটাই হয়ে গেল তোমার অবজেক্ট, নো ভার্বের অবজেক্ট। তো অবজেক্টের জায়গাতে তোমার নাউনের ব্যবহার হয়, এখানে নাউন ক্লজের ব্যবহার হলো। নেক্সট সেন্টেন্সে দেখো আই নো ইউর সিস্টার, দুটো কিন্তু একই রকম। আগেরটা ছিল আই নো ইউর নেম, এবার হলো আই নো ইউর সিস্টার। এবার ইউর সিস্টার একজন ব্যক্তিকে বলছে, এর আগে আমি হোয়াটের ব্যবহার করেছিলাম, কিন্তু এবার যেহেতু ব্যক্তি তাই হুই এর ব্যবহার করবো। আমি জানি তোমার বোন কে। আই নো ইউর সিস্টার, আই নো হু ইউর সিস্টার ইজ। আচ্ছা এরকম তো ভাবতেই পারো যে হু ইজ ইউর সিস্টার, হু ইজ ইউর সিস্টার দিলেই পুরো কেটে দেবে, কারণ এটা কোনো প্রশ্ন নয়, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তো আই নো হু ইউর সিস্টার ইজ, নো ভার্বের অবজেক্ট হিসেবে এটা বসছে, তাই এটা সম্পূর্ণটাই অবজেক্ট। 12 নম্বরটা দেখো শি অ্যাডমিটেড হার মিস্টেক, সে তার ভুলকে স্বীকার করেছিল।
সে তার ভুলকে স্বীকার করেছিল। সে স্বীকার করেছিল যে সে ভুল করেছিল। she admitted, সে স্বীকার করেছিল that she made mistake। এবার দেখো admitted এর পুরো অবজেক্ট এখানে that she made mistake, অর্থাৎ এরকম অবজেক্ট হিসেবে ব্যবহার হলো that she made mistake। তো কি দাঁড়ালো? she admitted her mistake, she admitted that she made mistake। তারপর এক্সাম্পলটা দেখো, his happiness is known to all, তার আনন্দ সবার জানা, তার আনন্দ সবার জানা। কিভাবে করবো এটাকে? that he is happy is known to all, আমাদের এখানে কিন্তু সাবজেক্ট হিসেবে ব্যবহার হলো নাউন ক্লজ। যে সে সুখী, যে সে আনন্দিত, সবার জানা, এই পুরোটাই সাবজেক্ট। এই সাবজেক্টের ভাগ কিন্তু ইজ। that he is happy এই পুরোটাই সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে। যে সে সুখী, সবার জানা, সবার জানা যে সে সুখী, এখানে তোমার সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে। তারপর সেন্টেন্সটা দেখো, ক্যান ইউ টেল মি দ্য টাইম, তুমি আর কি আমাকে সময়টা বলতে পারবে? একই রকম, তুমি কি আমাকে বলতে পারবে এখন কটা বাজে? হোয়াট টাইম ইট ইজ। ক্যান ইউ টেল মি হোয়াট টাইম ইট ইজ। আচ্ছা, এখানে মিটা তোমার ইনডাইরেক্ট অবজেক্ট, কোনো ব্যক্তিকে নির্দেশ করছে, আর হোয়াট টাইম ইট ইজ তারপর বসছে, তাই এটা ডাইরেক্ট অবজেক্ট। কোনো ব্যক্তিকে নির্দেশ করলে ইনডাইরেক্ট, আর ব্যক্তি ছাড়া অন্য কিছু থাকলে সেটা তোমার ডাইরেক্ট অবজেক্ট। ক্যান ইউ টেল মি হোয়াট টাইম ইট ইজ, কি দাঁড়ালো? ক্যান ইউ টেল মি দ্য টাইম, ক্যান ইউ টেল মি হোয়াট টাইম ইট ইজ। তো তোমরা আজ 14টা এক্সাম্পলের মাধ্যমে দেখলে যে কিভাবে সিম্পল থেকে কমপ্লেক্স করতে হয়। আর বেশ কিছু প্র্যাকটিস যদি না করো, মানে এটাকেই ধরো বারবার করলে, তবে দেখবে যে এই সিম্পল থেকে কমপ্লেক্স নাউন ক্লজ দিয়ে করতে আর অসুবিধা থাকবে না। তো আজকের আলোচনা এখানেই শেষ করছি, পরবর্তী আলোচনায় আবার যোগ দিচ্ছি। টিল দেন, বাই।